সবাইকে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায়ে স্বাগত। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা আসলে টাইপ 1 এ আসলে অনেকগুলো টাইপের ম্যাথ আলোচনা করব। আসলে প্রত্যেকটা ফর্মুলা দিয়ে একটা একটা করে সাজাতে গেলে অধ্যায় আসলে 15-16টা টাইপ হয়ে যাবে। তো আসো, তো আমি টাইপ 1 এ যেটা করার চেষ্টা করছি যে তোমার রিলেটেড সবগুলা টাইপ একসাথে দেওয়ার চেষ্টা করছি। তো আসো, প্রথমে হচ্ছে আমরা ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব, যে n তম কক্ষপথের ব্যাসার্ধ যদি বলে সেটা আমরা কিভাবে নির্ণয় করব। দেখো ফর্মুলা ইপসিলন নট n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই পাই m z e স্কয়ার। দেখো পরিচয়গুলো কি, এটা কি পারমিটিভিটি কনস্ট্যান্ট ইপসিলন নট, তো এটার মান কি 8.85 * 10⁻12 c স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। তারপরে h টা কি, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, n হচ্ছে কততম কক্ষপথ, প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। m হচ্ছে কি একটা ইলেকট্রনের ভর, e তো তোমরা জানো ইলেকট্রনের আধান। এখন দেখো এখানে আমরা কিভাবে মনে রাখবো। দেখো যেহেতু আমাদের ভার্সিটি অনেকগুলোতে ক্যালকুলেটর নাই, সো ডাইরেক্ট এটা দেওয়া একটু টাফ। তা তোমরা ফর্মুলাটা জানবো অনেক সময়, কারণ ফর্মুলাটাও চাই, সো ফর্মুলাটা তোমাকে পড়তে হবে। তো দেখো এখানে আমরা কি ধরনের টেকনিক ফলো করতে পারি। দেখো আমরা যদি এখানে এপসাইলন নট এর মান বসাই n স্কয়ার, এই n এর মান যদি 1 বসাই, অর্থাৎ এক নাম্বার কক্ষপথে বা একটা কক্ষপথ আছে যে ইলেকট্রনের, n এর মান যদি 1 বসাই, h এর ভ্যালু বসাই, m এর ভ্যালু বসাই, z পারমাণবিক সংখ্যা যদি 1 বসাই এবং e এর ভ্যালু বসাই, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 5.31 * 10⁻11 মিটার। অর্থাৎ যদি হাইড্রোজেন পরমাণুর কথা বলে এবং 95 বা 98% ক্ষেত্রেই তোমার হচ্ছে হাইড্রোজেন পরমাণু দিয়ে ম্যাথটা আসবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমার R1 এর মান হচ্ছে এটা। এখন যদি একটু চেঞ্জ করে, যে তোমার যদি বলে যে হচ্ছে তোমার ধরো হলো একটা পরমাণুর Rn মানে n তম কক্ষপথ বের করতে দিল, জাস্ট কক্ষপথের নাম্বারটা বলে দিয়েছে, ধরো 3 নাম্বার কক্ষপথে বলবো, ঠিক আছে, এবং হচ্ছে তোমার কোনো মানে পরমাণুর নামটা কোনো কিছু উল্লেখ করলো না, বললো যে একটা পরমাণু তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, তুমি ডাইরেক্ট কি করবা, এই ভ্যালুটার সাথে জাস্ট n স্কয়ার গুণ করে দিবা, 3 স্কয়ার গুণ করে দিবা, তাহলেই হচ্ছে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ পেয়ে যাবে। এখন যদি হচ্ছে পরমাণুর নাম উল্লেখ করে দেয়, ঠিক আছে, যেটা খুব রেয়ার কেস, সেক্ষেত্রে তোমাকে পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করে দিতে হবে। আর এই বেসিকটা তো আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ এই যে এইটুক যে ভ্যালু, এই ভ্যালুটার মান হচ্ছে এটা, যেহেতু আমরা প্রথমে n এর ভ্যালু 1 বসাইছি, সো এইটার সাথে যদি তুমি n স্কয়ার গুণ দাও, তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ তুমি পেয়ে যাবে। সো এই ভ্যালুটা এমসিকিউর জন্য বেশ ইম্পর্টেন্ট, ডাইরেক্ট বসাই দিতে পারবা, ম্যাথ করা লাগবে না। ওকে, এরপরে আসো কৌণিক ভরবেগ, mvr = nh/2s পাই। এরপরে কৌণিক ভরবেগ vn/rn, রৈখিক দ্রুতি, এটা আসলে খুব, এগুলো হচ্ছে খুব রেয়ার, এগুলো থেকে মানে প্রশ্ন খুব একটা আসে না, তাও তোমরা চাইলে দেখে নিতে পারো। ওকে, আমাদের যেন কোনো ধরনের কোনো ফর্মুলা বাদ না যায়, তাই আসলে সবগুলো দেওয়া। তো আসো আমরা একটা ম্যাথ করব, এই একটা ম্যাথ করলে আসলে আর অন্যান্য ম্যাথে হাত দেওয়া লাগে না। সেটা হচ্ছে বুয়েট 7-8 সেশনে একটা ম্যাথ আসছিল, যে একটা হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ কত, তোমার হচ্ছে কৌণিক ভরবেগের মান কত, ঠিক আছে, তারপরে রৈখিক বেগ কত, কৌণিক বেগ কত, তারপরে হচ্ছে তোমার হলো রৈখিক ভরবেগ কত, এই জিনিসগুলা হচ্ছে বুয়েটে আসছিল 7-8 সেশনে। তো চলো তাহলে হচ্ছে আমরা শুরু করি। ওকে, আসো প্রথম যেটা R1, এই R1 এর মানটা আমরা অলরেডি বের করছি, এখানে আমরা জাস্ট সবগুলো ভ্যালু বসাই দিছি, ইপসিলন নট, h, m, e সবগুলোর ভ্যালু বসাই দিলে তুমি এটা পেয়ে যাবে। জাস্ট হচ্ছে এখানে আমি আর লিখতেছি না এক্সট্রা করে। ওকে, l এর ভ্যালু কি, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের মান আমরা অলরেডি, দেখো এখানে যদি জাস্ট মান বসাই দাও, ঠিক আছে, এখানে যদি জাস্ট এটাকে l দ্বারা প্রকাশ করা হয়, অ্যাকচুয়ালি l দ্বারা প্রকাশ করা হয়, l = nh/2s পাই, তাহলে n তো 1, h এর মান বসায় দাও 6.63 * 10⁻³ আর টুয়াইস পাই ইনটু 3 * 3.14। আচ্ছা, এরপরে দেখো v চাইছে, v কত, z এর মান কত 1, e এর ভ্যালু তোমরা বসাই দিয়ে স্কয়ার করে দিবা, এখানে প্রত্যেকটার ভ্যালু তোমরা জানো, জাস্ট বসাই দিবা,
বসাই দিয়ে স্কয়ারিং করে দিলেই হবে। তাও আমি এটার জন্য লিখে দিচ্ছি ইনটু 10 টু দি মাইনাস 31, সরি ই হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 স্কয়ার ডিভাইডস 2 ইনটু 8.85 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইনটু n1, এই যে হলো 6.63 ইনটু মাইনাস 3। এই তো, সো এটা বসাই দিলে তুমি ক্যালকুলেটর বসাই দিলে পেয়ে যাবা। ওকে, ওমেগার ভ্যালু তুমি হচ্ছে vn যা পাবা, vn কে হচ্ছে তুমি rn দ্বারা ভাগ করলেই পাবা, অর্থাৎ এই যে এই ভ্যালু দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবা। vn কে যদি এই ভ্যালু দ্বারা ভাগ করো তাহলে তুমি ওমেগা পেয়ে যাবা। f টা কি? প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা অথবা কম্পাঙ্ক বের করতে হবে। তাহলে দেখো আমরা কি জানি ওমেগা ইকুয়ালস টু কি টুয়াইস পাই f, অর্থাৎ f ইকুয়ালস টু কি ওমেগা ডিভাইড বাই টুয়াইস পাই। তুমি তো ওমেগার মান এখান থেকে পেয়েই যাবা, এই ওমেগার মানটাকে যদি টুয়াইস পাই দ্বারা ভাগ করো তাহলে f এর ভ্যালু পেয়ে যাবা। আর লাস্টে আসতেছে হচ্ছে mv। দেখো mv টা নতুন করে v টা নতুন করে বের করার দরকার নাই, হয়ে গেল। তুমি যদি হচ্ছে v এর সাথে দেখো v এর সাথে যদি জাস্ট m গুণ করে দাও, দেখো আমি যদি ভরবেগ বের করতে চাই ভরবেগ, তাহলে আমি কি করব? জাস্ট এটাই আমার ভরবেগ না, অর্থাৎ এটার সাথে আমি যদি জাস্ট তোমার হচ্ছে ইলেকট্রনের ভরটা গুণ করে দেই তাহলে আমি আমার রিকোয়ার্ড ভরবেগ পেয়ে যাচ্ছি। তো এই ছিল ম্যাথটা, আসলে সবগুলো ফর্মুলা চর্চা করা হয়েছে। তো আশা করি এখান থেকে যে কনস্ট্যান্ট গুলোর মানগুলো এগুলো মনে রাখতে হবে, প্লাস তোমার এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। অন্ততপক্ষে যেগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা আমি বলে দিচ্ছি কিন্তু, যে এটা আসতে পারে এটা আসতে পারে না, সো এটা প্র্যাকটিস করতে হবে। বারবার লিখলেই একটু প্র্যাকটিস হয়ে যাবে এবং ভালো মতো মনে থাকবে। সো আশা করি টাইপ 1 তোমরা বুঝতে পারছো। সো আমরা এখন টাইপ 2 এ যাব। টাইপ 2 এবং টাইপ 3 হচ্ছে ইলেকট্রনের শক্তি সংক্রান্ত। তো প্রথমে আসো টাইপ 2 নিয়ে কথা বলা যাক। তো আমাদের ইলেকট্রনের শক্তিতে আমরা সেই টেকনিকটাই ফলো করব যেটা আমরা ব্যাসার্ধের ক্ষেত্রে ফলো করছিলাম। দেখো এখানে আমরা অনেক বড় একটা ফর্মুলা দেখতে পাচ্ছি। সো আমরা যেটা করব, আমরা E1 এর ভ্যালুটা মনে রাখবো। E1 এর ভ্যালুটা -13.6 ইলেকট্রন ভোল্ট। কারণ n এর মান যদি তুমি এখানে 1 বসাও, সেই হাইড্রোজেনের যদি প্রথম কক্ষপথের 1 বসাও, তাহলে যেটা হবে এই দুইটা ভ্যানিশ হয়ে যাবে। এই দুইটা ভ্যানিশ হয়ে গেলে এই যে বাকি যে কয়েকটা আছে সেই কয়েকটা জিনিস ক্যালকুলেট করলে আসে আমার কত -13.6। তোমরা বাকিগুলোর ভ্যালু কিন্তু জানো, ইলেকট্রনের ভর জানো, তারপরে হচ্ছে এইচ প্ল্যাঙ্কের ধ্রুবকের মান জানো, ইপসিলন নটের মান জানো, সবগুলোর মানই জানো। তো সেগুলো বসাই দিলে আমরা কত পাবো -13.6। এখন যদি বলে হাইড্রোজেনের পঞ্চম কক্ষপথ, ঠিক আছে, হাইড্রোজেনের পঞ্চম কক্ষপথ, দেখো কুয়েটে যে প্রশ্নটা আসছে যে হাইড্রোজেনের পঞ্চম কক্ষপথে, তবে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে আমার z এর মান কত 1, পঞ্চম কক্ষপথ যেহেতু, তাহলে n এর ভ্যালু কত পড়বে 5। খেলা শেষ, ম্যাথ এখানেই কমপ্লিট। এখন যদি বলতো হিলিয়ামের পঞ্চম কক্ষপথে, হিলিয়ামের ক্ষেত্রে আমরা z এর মান কত জানি 2, তাহলে আমি এখানে z স্কয়ার জায়গায় কি বসাই দিতাম 2 স্কয়ার। বাট ভর্তি পরীক্ষায় যেটা হয় ভার্সিটির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে জাস্ট হাইড্রোজেনেরটাই দেয়, সো ভয় পাওয়ার কিছু নাই। সো আর ইম্পর্টেন্ট যেই পরমাণুগুলো আছে, ঠিক আছে, সেগুলোর পারমাণবিক ভরগুলো কিন্তু তোমাদের জানা প্রয়োজন। সো ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের এই z স্কয়ার কাজে লাগে এরকম ম্যাথ দিবে না, হাইড্রোজেন দিয়েই দিবে, এবং হাইড্রোজেনের পঞ্চম বলতে পারে, চতুর্থ বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। তোমার যদি এই ভ্যালুটা মনে থাকে তাহলে ম্যাথটা করতে অনেক সহজ হয়ে যাবে। আর যদি অন্য পরমাণু দেয় সেই ক্ষেত্রে তোমার কিচ্ছু করার নেই, পারমাণবিক সংখ্যাটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আসো পরের ম্যাথে যাই। পরের ম্যাথে বলা হয়েছে উত্তেজিত থেকে নিম্নতর কক্ষপথে আসলো। তো উত্তেজিত কক্ষপথে কত ছিল শক্তি -3.4, আর নিম্নতরতে -13.6। তোমাকে বের করতে বলা হয়েছে যে কম্পাঙ্ক কত হবে। তাহলে আমরা এই যে ডেল ই এর মানটা বের করে ফেলি। ডেল ই কত হবে আমার এখানে, ডেল ই হবে কত -3.4 -13.6, এত ইলেকট্রন ভোল্ট আসে কত, হ্যাঁ 10.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে আসলো, এখানে কত পাইলাম 10.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে 10.2 ইলেকট্রন ভোল্ট, এখন আমরা বের করতে হবে কি ল্যামডার মানটা। অর্থাৎ আমি যদি এইটুকু ইউজ করি, জাস্ট এইটুকু ইউজ করি,
আমি ডেইলি এর মান পাইছি 10.2, তাহলে আমি একটু ইউজ করে ফেলতে পারতেছি। তাহলে আমার ল্যামডা কত আসবে? আমার ল্যামডাটা কত আসবে? ল্যামডা আসবে 10.2 টা নিচে চলে যাবে, উপরে এইচ সি, তোমরা দুইটার ভ্যালুই জানো, জাস্ট বসাই দিবা 6.63 ইনটু 10 টু দি পাওয়ার -3 এইচ এর ভ্যালু, আর সি এর ভ্যালু হচ্ছে কত 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। সো ক্যালকুলেটরে বসাই দিয়ে করে ফেলবা, ম্যাথ শেষ। তো আশা করি তোমরা দুইটা ম্যাথই বুঝতে পারছো। প্রথম ম্যাথটা কুয়েডে আসছিল, দ্বিতীয় ম্যাথটা ঢাবিতে হুবহু দুইবার আসছে। সো খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, মোটামুটি সহজ মনে হলো, ইম্পর্টেন্ট। তো এরপরে আসি টাইপ 3 তে। টাইপ 3 তে কি আমাদের নির্গত বা শোষিত শক্তি বের করতে হবে। আমরা কিভাবে বের করতে পারি? দেখো, কখন শক্তির শোষণ হয় আর কখন শক্তি নির্গত হয়। যখন আমরা হচ্ছে নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাব, তখন কি হয়? আমাদের শক্তির শোষণ হয়। আর যখন আমার উচ্চ কক্ষপথ থেকে ইলেকট্রন নিম্ন কক্ষপথে আসে, তখন কি হয়? তখন তোমার শক্তি নির্গত হয়। তো আসো তাহলে E equals to কি -E1 বাই -E1 E1 E2 -13.6 1 বাই N2 স্কয়ার মাইনাস কি N1 স্কয়ার এত। তো আসো আমাদের একটা ম্যাথ করলে ক্লিয়ার হবে। আরেকটা জিনিস, রিডবার্গ সমীকরণ, RH এর ভ্যালু হচ্ছে 102.789, 1 বাই ল্যামডা ইকুয়ালস টু রিডবার্গ ধ্রুবক 1 বাই n ইনিশিয়াল স্কয়ার মাইনাস n ফাইনাল স্কয়ার। আচ্ছা, এটা দিয়ে আমরা কি করতে পারি যে কত কক্ষপথ থেকে কোন কক্ষপথে গেল, সেখান থেকে আসলে আমরা একটা তরঙ্গের দৈর্ঘ্যের মানটা আমরা বের করে নিয়ে আসতে পারি। আচ্ছা, তো আসলে আমরা শুরু করি একটা ম্যাথ। দেখো, বলা হয়েছে যে হাইড্রোজেন কক্ষপথে হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথ থেকে কততে গেছে? দ্বিতীয় কক্ষপথে গেল। তাহলে যাওয়ার জন্য কত শক্তির প্রয়োজন? তাহলে আসো এটা আমরা খুব ইজিলি করতে পারি। কি করব? এই যে n1 এর মান, n1 এর মান কত? 1, আর n2 এর মান বসাবো কত? 2। এই ম্যাথ শেষ। 1 বাই 2 স্কয়ার মাইনাস কি 1 বাই 1 স্কয়ার শেষ। তো এ আসলে যদি আসে তাহলে এই ধরনের ম্যাথ আসবে। তো আশা করি তোমরা টাইপ 2 এবং টাইপ 3 বুঝতে পারছো। ইলেকট্রনের শক্তি সংক্রান্ত এর বাইরে আসলে কোনো ম্যাথ আসার কোনো পসিবিলিটি নাই। চলো টাইপ 4 এবং 5 এ যাওয়া যাক। টাইপ 5 এ আমরা খুবই অসাধারণ একটা টেকনিক শিখবো, ঠিক আছে? এই টেকনিকটা তোমাদের লাইফটা অনেক ইজি করে দিবে, ম্যাথগুলো অনেক সহজ হয়ে যাবে। তো চলো প্রথমে আমরা টাইপ 4 থেকে ঘুরে আসি। টাইপ 4 দেখো, অর্ধায় এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক T half equals to ln 2 divided by lambda। ln 2 এর মান হচ্ছে 0.693, আর ক্ষয় ধ্রুবক তো ল্যামডাই। আর এদের গ্রাফ যদি আসে, যদি বলে ল্যামডা এবং ক্ষয় ধ্রুবকের গ্রাফ কোনটি, তোমরা হচ্ছে গ্রাফটা দেখে নিয়ে যাবা অবশ্যই। মানে গ্রাফ কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা গ্রাফ ইম্পর্টেন্ট। তো আসো আমরা ডিউতে আসা একটা ম্যাথ প্র্যাকটিস করি। এই ম্যাথটা ডিউতে আসছিল যে ক্ষয় ধ্রুবকের মান দেওয়া আছে, তোমাকে টি হাফ বের করতে হবে। খুবই সহজ ম্যাথ, মানে কি বলবো, খুবই সহজ ম্যাথ। 0.693 ডিভাইড বাই 0.01 করলে কত হয়? 69.3। ব্যাস, এটা হচ্ছে তোমার অর্ধায়র মান। এত ক্লিয়ার, শেষ। সো এই ম্যাথ মানে এই ফর্মুলা থেকে এই সংক্রান্ত হয় তোমাকে অর্ধায় বের করতে দিবে, কখনো ক্ষয় ধ্রুবক বের করতে দিবে, খুবই সহজ। তো এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটাতে চলে যাই। আসো তাহলে আমরা গম্বুজ টেকনিক দিয়ে দেখো কিভাবে এই ম্যাথগুলো সলভ করতে পারি। দেখো এখানে মোট 3টা জিনিস আছে। প্রথম জিনিসটা দেখো, বলা হয়েছে কোবাল্টের অর্ধায় হচ্ছে 5 বছর। বলা হয়েছে কত সময় পরে প্রাথমিক অবস্থার 1/32 হবে। এখন এখানে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে আমাদের। প্রথম জিনিসটা হচ্ছে দেখো টি হাফ, এটা একটা ডেটা, কত সময় পর এটা বের করতে হবে। আর বলছে প্রাথমিক অবস্থার 1/32 হবে, অর্থাৎ এখানে 3টা ডেটা নিয়ে কাজ হচ্ছে, যে কোনো একটা বের করতে দিতে পারে। এখানে কত সময় পরে বের করতে বলছে, তোমাকে মাঝে মাঝে অর্ধায় বের করতে বলতে পারে, তোমাকে বলতে পারে যে কত অংশ অবশিষ্ট হয়েছে অথবা কত অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে। আচ্ছা, আমরা যখন টেকনিকটা অ্যাপ্লাই করব, মাথায় গেঁথে নাও, অবশ্যই ডেটাটা প্রাথমিক অবস্থায় দেওয়া থাকতে হবে, অথবা কি করতে হবে, আমাদেরকে প্রাথমিক অবস্থায় অথবা অবশিষ্ট কত অংশ আছে সেটা বের করে নিতে হবে। প্রাথমিক অবস্থা এবং অবশিষ্ট একই জিনিস, প্রাথমিক অবস্থা এবং অবশিষ্ট
একই জিনিস, অর্থাৎ আমার টেকনিক অ্যাপ্লাই করার জন্য এই দুইটার একটা থাকতে হবে, যদি না থাকে আমি বের করে নিব। কিভাবে সেটা বোঝার জন্য আমি জাস্ট একটু পরের মেথডে একটা জিনিস বলছি। দেখো এখানে বলা আছে কি ক্ষয়প্রাপ্ত হবে, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হবে মানে কি 1/15 অংশ ক্ষয়প্রাপ্ত হবে, অর্থাৎ আগে ছিল 1 এখন হয়ে গেছে 1 বাই তোমার হচ্ছে 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। তাহলে অবশিষ্ট অথবা প্রাথমিক অবস্থার কত অংশ আছে এখন, এই 1 থেকে 15/16টা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা প্রথমে এই একটা জিনিসটাই কিন্তু ডিসকাশন করলাম যে আমরা যখন এই টেকনিক অ্যাপ্লাই করব অবশ্যই এই ডেটাটা অবশ্যই প্রাথমিক অবস্থায় দেওয়া থাকতে হবে অথবা অবশিষ্ট কতটুকু আছে সেটা দেওয়া থাকতে হবে, না হলে আমাদেরকে সেটা বের করে নিতে হবে। এই দুইটা কথা সেম জিনিস। কিভাবে বের করব, যদি ক্ষয়প্রাপ্ত দেওয়া থাকে তাহলে 1 থেকে কতটুকু ক্ষয়প্রাপ্ত হয়েছে সেটা আমরা বিয়োগ করলে কি পেয়ে যাব, এটা আমরা কি পেয়ে যাব, এই যে 1/16টা যে আমরা পাইলাম এটাই হচ্ছে প্রাথমিক অবস্থা, এটাই হচ্ছে প্রাথমিক অবস্থা অথবা কি অবশিষ্ট। আচ্ছা আমরা ম্যাথে ফিরে যাই। তাহলে আসে এবার ম্যাথটা আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি। কি বলা হয়েছে যে কোবাল্ট 60 যার অর্ধেক এত কত সময় পরে প্রাথমিক অবস্থা 1/32 হবে। অর্থাৎ এখন দেখো হাফ হাফ করে যাব আমরা, টি হাফ অর্ধেক। খেয়াল করো প্রথম ম্যাথটা হাফ 1/4 1/8 1/16 কত পর্যন্ত যাব 1/32। তাহলে এটা আসলাম হাফ, এটা 1/4, এটা 1/8, এটা 1/16, এটা 1/32। এখন দেখো বলা হয়েছে কত, এটি হাফ কত 5 বছর, অর্থাৎ এই যে হাফ হাফ করে এই যে প্রত্যেকটা গম্বুজ কত বছর করে 5 বছর করে, প্রত্যেকটা গম্বুজ কত বছর করে 5 বছর করে। অর্থাৎ এখানে কয়টা গম্বুজ আছে 1 2 3 4 5, আর প্রত্যেকটা গম্বুজ কত বছর করে 5 বছর করে। তাহলে আমার কত সময় পরে হবে টোটাল 5 * 5 * 25। এই হচ্ছে টেকনিকটা, খুবই সহজ। আমি আরেকবার রিপিট করতেছি যে প্রাথমিক অবস্থার 1/32 চাইছে, সো আমাকে এইভাবে গম্বুজের মাধ্যমে 32 পর্যন্ত আমরা যাব, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমার টি হাফ কত 5 বছর, অর্থাৎ প্রত্যেকটা গম্বুজ কত করে 5 বছর করে। সো আমার প্রত্যেকটা গম্বুজের উপরে 5 লেখা তো দরকার নেই, আমি একটার উপর লিখবো। আর কয়টা গম্বুজ আছে 1 2 3 4 5, 5 * 5 হলো 25 বছর। এই তোমার প্রাথমিক অবস্থা 32 হইতে কত বছর সময় লাগবে 25 বছর, জাস্ট 5 থেকে 10 সেকেন্ড লাগবে যদি বুঝে থাকো। এরপরেরটা আসো সেম ম্যাথ, বলা হয়েছে টি হাফ 1600 কত সময় পরে 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে। সো আমি বলছিলাম যে টেকনিক অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে, আমাকে অবশিষ্ট অংশ অথবা প্রাথমিক অবস্থায় কত ছিল সেটা বের করে নিতে হবে। সেটা বের করার জন্য আমি কি করলাম, ক্ষয়প্রাপ্ত হয়েছে যেহেতু 15/16 সেহেতু অবশিষ্ট আছে কত 1/16। তাহলে আমাকে 1/16 পর্যন্ত যাইতে হবে। চলো যাই, হাফ 1/4 1/8 1/16, এই যে হাফ 1/4 1/8 1/16। তুমি যখন দক্ষ হয়ে যাবে না তখন এই নিচের গুলো আর লেখা লাগবে না। আচ্ছা তাহলে টি হাফ মানে এই যে প্রত্যেকটা গম্বুজ অর্থাৎ কত 1600, কয়টা গম্বুজ 4টা গম্বুজ, তাহলে আমার কত বছর সময় লাগবে 1600 * 4 অর্থাৎ 6400 বছর। ওকে আচ্ছা এইবার আসি পরের ম্যাথটা। আমি বলছিলাম যে এখানে 3টা ডেটা দেওয়া আছে, 3টা ডেটা যে কোনো একটা বের করতে বলতে পারে। সো আমরা এতক্ষণ ধরে বের করতেছিলাম কত সময় লাগে, এবার আসো বাকি দুইটা আমরা বের করব। বাকি দুইটা কি, ওই যে কত অংশ অবশিষ্ট আছে, এই যে অর্থাৎ এই ভ্যালুগুলো আমরা এখন বের করব। হ্যাঁ তাহলে এখন দেখো বলা হয়েছে টি হাফ দেওয়া আছে এত বছর পরে, ঠিক আছে, এই 7200 বছর পরে কত অংশ অবশিষ্ট থাকবে। অর্থাৎ এখন দেখো আমাকে কত অংশ মানে কত অংশ অবশিষ্ট আছে সেটা নির্ণয় করতে হবে। আবার আমরা গম্বুজের মাধ্যমে যাব। দেখো অর্ধেক কত বছর 2400 বছর, আমরা যাব কত বছর পর্যন্ত 7200 বছর পর্যন্ত যাব। তাহলে আসো আমরা যাই 7200 বছর বলতে হবে, তাহলে 2400 4800 7200, এই যে 2400 2400 2400, এইখানে হচ্ছে হাফ, এখানে কত 1/4, এখানে কত 1/8, এই যে 1/8 হচ্ছে আমার आंसर।
কত অংশ অবশিষ্ট থাকবে তাহলে 1/8 অংশ অবশিষ্ট থাকবে। একেবারে সহজ প্রসেস, মানে তুমি যদি যে কমপ্লেক্স ফর্মুলা দিয়ে করতে চাও অনেক সময় লাগবে, মানে এই গম্বুজ প্রসেস যদি জাস্ট একবার মাথায় ফিক্স হয়ে যায় 10 সেকেন্ডে অঙ্ক শেষ। লাস্ট টেকনিক, আসো আমরা কি বের করলাম, আমরা অর্ধেও আমরা হচ্ছে এতক্ষণ কি বের করছি, কত সময় পরে মোট সময়টা বের করছি, আমরা কত অংশ অবশিষ্ট থাকে সেটা বের করছি। আমরা জাস্ট একটা জিনিস বের করা শিখি নাই, সেটা হচ্ছে আমার অর্ধেও কত হবে সেটা বের করা শিখি নাই। আসো বলা হয়েছে দেখো 1/16 অংশ অবশিষ্ট থাকবে এত বছরে, তাহলে টি হাফ কত, 1/16 অবশিষ্ট আছে, চলো 1/16 পর্যন্ত যাই। হাফ 1/4 1/8 1/16, এই হচ্ছে 1/16। হ্যাঁ, এখন বলা হয়েছে 6400 বছর, তাহলে এই 1/16 পর্যন্ত যেতে আমার কয়টা গম্বুজ লাগছে, 1 2 3 4, এই চারটা মিলে মোট কত বছর, 6400 বছর না? দেখো আমরা এখানে কি করছিলাম, এটাও কি টি হাফ ইনটু কি গম্বুজ সংখ্যা না, গম্বুজ সংখ্যা ইকুয়ালস টু মোট সময়, তাই না, টোটাল টাইম। তাহলে আমরা এখানে একই কাজ করব, টি হাফ ইনটু আমার গম্বুজ সংখ্যা কত, চারটা, মোট সময় কত 6400 দেওয়া আছে, তাহলে টি হাফের মান পাবো আমরা কত, 6400 ভাগ 4 ইকুয়ালস টু কি 1600। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা যে দ্বিতীয় ম্যাথটা বললাম সেটারই একটা রূপ। তো আশা করি তোমরা বুঝতে পারছো, মানে আমাকে মোট কথা গম্বুজটা বানানোর জন্য একটা ক্লু দেওয়া থাকবে, তোমাকে সেই ক্লু দিয়ে গম্বুজটা বানায় ফেলতে হবে। যেমন এখানে আমার ক্লু দেওয়া ছিল 1/32, তুমি 1/32 পর্যন্ত গম্বুজ বানাবা, পরেরটাতে কত 1600 পর্যন্ত যাবা, তারপরেরটাতে কি হলো 1600 বছর কত পর্যন্ত যাবা, 1/16 পর্যন্ত যাবা, পরেরটাতে কিসের ক্লু দেওয়া আছে 2400 বছর কত 7200 পর্যন্ত যেতে হবে, তাই না? তাহলে আমাদের গম্বুজটা আমরা নিব কত পর্যন্ত, যে 7200 পর্যন্ত নিলাম। পরের বার লাস্ট ম্যাথে আমার বলা আছে আবার দেখো 1/16, তাহলে আমি যে কোনো না যে কোনো একটা ক্লু দিয়েই কি গম্বুজটা আগায় ফেলতে পারতেছি। আর গম্বুজ তুমি এঁকে ফেলতে পারলেই কি তুমি দুইটা তথ্য জানলে একটা যে কোনো একটা বের করতে পারবাই, এই যে এটা দিয়ে। ওকে, তো আশা করি তোমরা এই গম্বুজ টেকনিকটা ধরতে পারছো। ওকে, তাহলে আমরা টাইপ 6 এ মুভ করি। মন বলতেছে আরেকবার একটু বুঝাই দিই তোমাদেরকে, আচ্ছা আরেকবার বুঝাই দিই, মানে আসলে যখন আমি লাইভ ক্লাস বলতে কি যখন সামনাসামনি পোলাপানদেরকে পড়াই, তো অনেকে না একবারই ধরে ফেলে, আবার অনেকের ধরতে একটু সময় লাগে। তো আসলে আমি ওই যাদের একটু ধরতেও সময় লাগে আমি তাদেরকেও অনেক ভালোবাসি, তো তাদের জন্য আমি আরেকবার বলতেছি। সো আমার এখানে তিনটা ডেটা, একটা হচ্ছে অর্ধেয় বের করা, একটা হচ্ছে মোট সময় বের করা, আর একটা হচ্ছে কত অংশ অবশিষ্ট আছে সেটা বের করা। তো আমার এর মধ্যে যে কোনো দুটো ভ্যালু দেওয়া থাকবে, আমাকে একটা বের করতে হবে। তো আমার টি হাফ কত, 5 বছর কত সময় পরে প্রাথমিক অবস্থার 1/32 থাকতে হবে। এখানে সাবধানতার আরেকটা বিষয় হচ্ছে যে প্রাথমিক অবস্থা অথবা অবশিষ্ট, এই যে কোনো দুইটা একটা ভাষা উল্লেখ থাকবে, এবং এই দুইটা যে কোনো একটা ভাষা উল্লেখ থাকলে গ্রান্টেড, আদারওয়াইজ গ্রান্টেড না। আচ্ছা, যদি এটা ডাইরেক্ট দেওয়া না থাকে আমাকে কি করতে হবে, আমাকে বের করে নিতে হবে। ওকে, তো আসলে আমাদের প্রথম ম্যাথটা কি ছিল, 5 বছর দেওয়া ছিল অর্ধেক, কত বছর পরে প্রাথমিক অবস্থার 1/32 হবে। তাহলে আমাদের গম্বুজ বানানোর ক্লু কি 1/32, তাহলে 1/32 পর্যন্ত আমরা যাব, হাফ 1/4 1/8 1/32 পর্যন্ত যাব। ওকে, এরপরেরটা কি 1600 কত সময় পরে 15/16 অংশ অবশিষ্ট থাকবে। তাহলে আমাদেরকে কি বলছি যে প্রাথমিক অথবা অবশিষ্ট বানাই নিতে হবে। তোমার অবশিষ্ট কত 1/16, সো আমি কত পর্যন্ত যাব 1/16 পর্যন্ত যাব। 1/16 পর্যন্ত যাব মানে 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 যাওয়া গেলে কিন্তু অঙ্ক শেষ। দেখো 1/16 পর্যন্ত যাব, কয়টা গম্বুজ আছে তোমার, চারটা। তাহলে আমাকে বের করতে হবে কত সময় পরে, আমার চারটা গম্বুজ, প্রত্যেক গম্বুজের জন্য সময় লাগে কত 1600 করে, তাহলে মোট সময় 6400। আগেরটাতে প্রত্যেকটা গম্বুজ 5 বছর করে, 5টা গম্বুজ তার মানে 25 বছর। পরের ম্যাথটা কি ছিল, মোট সময় দেওয়া ছিল, আমার অংশ দেওয়া নেই, সমস্যা নাই, আমি তো গম্বুজ আঁকতে পারবো কোনটা দিয়ে, এই যে 7200 দিয়ে গম্বুজ আঁকতে পারবো। তাহলে 7200 পর্যন্ত যাই, 2400 2400 2400 7200 পর্যন্ত গেলাম।
তিনটা গম্বুজ ড্র করতে পারলাম। তাহলে কি প্রথমটা হাফ 1/4 1/8, তাহলে আমার অবশিষ্ট কত থাকবে 1/8। লাস্টেরটা 1/16 আবার অংশ দেওয়া আছে, অংশ অথবা মোট সময় যে কোনো একটা তোমার সব সময় দেওয়া থাকতেছে, তুমি তো বের করতে মানে গম্বুজ ড্র করতে পারবে। আর গম্বুজ ড্র করা হয়ে গেলে ম্যাচ শেষ 5 সেকেন্ড। তাহলে আসো 1/16, তাহলে 1/16 পর্যন্ত গেলাম, কয়টা গম্বুজ পেলাম 4টা। তাহলে টি হাফ ইনটু গম্বুজ সংখ্যা ইকুয়ালস টু কি মোট সময়। তাহলে আমার টি হাফ কত হবে, মোট সময়কে তুমি যদি এই গম্বুজ সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দাও তাহলে কি হয়ে গেল 1600 বছর। আশা করি তোমরা গম্বুজ টেকনিকটা বুঝতে পারছো। চলো টাইপ 6 7 এ যাওয়া যাক। টাইপ 6 এ প্রথমে আমরা আসি। টাইপ 6 টা হচ্ছে কি গড় আয়ু। গড় আয়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক এবং অর্ধায়ুর সম্পর্ক। তো আমরা খুব ইজি একটা ম্যাথ, এটা মানে এই টাইপস এর মধ্যে খুব ইজি ম্যাথই আসে, ফর্মুলা দেখে বুঝতেছো। সো আমাদের কি বের করতে বলছে যে রেডিয়ামের হচ্ছে তোমার গড় আয়ু দেওয়া আছে, ক্ষয় ধ্রুবক এবং অর্ধায়ু বের করতে হবে। তাহলে আমি যদি ক্ষয় ধ্রুবক বের করতে চাই খুব সহজ, 1/2294 করে দিলে শেষ। আর আমার অর্ধায়ু টি হাফ জানতে চাওয়া হয়েছে, তাহলে টি হাফ ইকুয়ালস টু কি 0.693, এটা বেশি গুণ করে দিলে ইনটু 2294, বাকিটা তোমাদের কাজ। তো টাইপ 6 খুবই সহজ ছিল, বাট ভর্তি পরীক্ষায় আসে, এইজন্য ফর্মুলাগুলো জানতে হবে। আচ্ছা এবার টাইপ 7 এ যাই। আমি জানি টাইপ 5 এ আমরা যখন গম্বুজ টেকনিকটা শিখতেছিলাম, তোমাদের অনেকের মনে একটা কোশ্চেন অ্যারাইজ করতেছিল যে ভাইয়া যদি এই যে 1/2 মানে হাফ 1/4 1/8 1/16 1/32 এই ফরম্যাটে যদি না পড়ে তাহলে আমরা ম্যাথটা কিভাবে করব। একটা ফ্র্যাঙ্কলি স্পিকিং কথা বলি, সেটা হচ্ছে আমাদের ভার্সিটি গুলো ম্যাক্সিমাম যেগুলো ধরো ঢাকা ভার্সিটি থেকে শুরু করে অন্যান্য যে রিনাউন্ড ভার্সিটি গুলো আছে সেগুলোতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড না, ইঞ্জিনিয়ারিং এ ক্যালকুলেটর অ্যালাউড। তো যেসব জায়গায় ক্যালকুলেটর অ্যালাউড না সে সমস্ত জায়গায় কিন্তু ওই ফরম্যাটে পড়বে না, এরকম কোনো ম্যাথ দিবে না। কারণ ওই ফরম্যাটের বাইরে যখনই কোনো ম্যাথ চলে যাবে তখনই কিন্তু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে। কিভাবে সেটা দেখো, আমরা একটা ম্যাথ করব। প্রথম ম্যাথটা আসো, এটা বইয়ে আসছিল এবং এগুলো খুব সহজ হয়, জাস্ট একটু বুঝলেই হবে। দেখো এখানে কি দেওয়া আছে, টি হাফ দেওয়া আছে, বলা হয়েছে কত বছর পর ক্ষয়প্রাপ্ত হয়ে 1/10 হবে এবং আমার গড় আয়ু চাইছে, তাই না? তো আসলে আমরা প্রথমে গড় আয়ুটা বের করে ফেলি, যেহেতু গড় আয়ু খুবই সহজ। গড় আয়ু টাউ ইকুয়ালস টু কি অর্ধায়ু ডিভাইডেড বাই 0.693, শেষ। ক্যালকুলেটর করলেই শেষ খেলা। এইবার আসো, আমার বলছে যে কত বছর পর। দেখো আমাদের আগেরটাতে কিন্তু যদি এখানে 1/16 থাকতো ম্যাথটা খুবই সহজ হতো। 1/16 হলে কি করতাম, হাফ 1/4 1/8 1/16, তাই না? কয়টা গম্বুজ হলো, 4টা গম্বুজ, প্রত্যেক গম্বুজের মান কত 1000 করে, তাহলে 4টা গম্বুজ 4000 বছর হয়ে যেত। আমরা 5 সেকেন্ডে অঙ্ক বা 10 সেকেন্ডে অঙ্ক করে ফেলতে পারতাম। তো এইখানে কাহিনীটা কি হবে, আসো আমরা এই ফর্মুলাটার সাথে পরিচিত হই। n equals to n naught e to the power minus lambda t। দেখো n কি, t সময় পরে কতটুকু মানে কতখানি মানে কয়টা অণু আছে, ঠিক আছে, বা কয়টা পরমাণু আছে। আর টি নট হচ্ছে প্রাথমিক অবস্থায় কয়টা আছে। তাহলে এন নটটা কি, প্রাথমিক অবস্থায় কয়টা পরমাণু আছে আর টি সময় পরে কয়টা পরমাণু আছে। দেখো সেইটা রেশিওটা দেওয়া আছে 1/10, অর্থাৎ n ইকুয়ালস টু কি n নট e টু দি মাইনাস ল্যামডা টি। বলা হয়েছে 1/10 হয়ে গেছে, তার মানে কি n নট বাই 10 হয়ে গেছে না টি সময় পরে। তাহলে n নট চলে যাবে, তাহলে আলটিমেটলি কি থাকবে, আলটিমেটলি থাকবে 1/10 ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। তো আমাকে টি এর মানটা বের করতে হবে, তার আগে আমরা ল্যামডার মানটা বের করে নিই। সেম ভাবে আমরা আবার ল্যামডার মানটা বের করি। ল্যামডা ইকুয়ালস টু কি হবে, তুমি যে টাও এর যে মানটা এখানে পাওয়া, এই টাও এর মানটাই কি 1/8 টাও এর মানটাই না ল্যামডা, তাই কি না? এই টাও এর মানটা কত হবে? আচ্ছা আমরা এক কাজ করি, এখানে 1000 বাই ln 2 লিখি, হ্যাঁ ওকে, সরি ল্যামডা না, এখানে টাও হবে। তাহলে আমার ল্যামডা ইকুয়ালস টু কি হবে, আমরা একটু মুছে ফেলি পাঁচটা। তাহলে
আমার ল্যামডার মানটা কি হবে, টাউ ইকুয়ালস টু কত বসাচ্ছি 1000 আর ln 2 টা উপরে চলে যাবে, সো ln 2 বাই 1000 হচ্ছে আমার ল্যামডার ভ্যালু, তাই না? তো চলো আমরা আবার আমাদের ম্যাথে ফিরে যাই। তাহলে আমরা আমাদের রিকোয়ার্ড ভ্যালুগুলো পেয়ে গেছি। দেখো তাহলে আমরা এখানে যেটা করব, এখন ল্যামডার মানটা বসাই দেব। আমি এখান থেকে এখানে লিখছি 1/10 ইকুয়ালস টু মাইনাস ln 2 বাই 1000 ইনটু t। ওকে, তাহলে এখন যদি আমি দুই পাশে লন করি কি হবে? আচ্ছা, আরো একটা কাজ করা যায়। এটা মাইনাস মানে কি 1/e না? তাহলে আমি যদি জাস্ট উল্টাই দেই, উল্টাই দিলে কি লেখা যায়? 10 ইকুয়ালস টু কি e টু দি পাওয়ার ln 2 ডিভাইডেড বাই 1000 ইনটু t, এটা লেখা যায় জাস্ট উল্টাই দিলে। যেহেতু মাইনাস আছে আমি উল্টাই দিতেই পারি, সো উল্টাই দিলে আমার 10 1/10 টা 10 হয়ে যাবে। সো আমি যদি নেই তাহলে ln 10 e নিচে e টা চলে যাবে ln e, তাহলে ln 2 বাই 1000 ইনটু t। তাহলে t ইকুয়ালস টু কত? t ইকুয়ালস টু কত হবে 1000 ইনটু ln 10 ডিভাইডেড বাই ln 2। বাস, বাকি ক্যালকুলেটর মারার দায়িত্ব তোমার। সো যদি আমাদের ওই গম্বুজ ফরম্যাটে না পড়ে তাহলে আসলে আমাদেরকে এইভাবে করতে হবে, ধাপে 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 এইভাবে করতে হবে। আচ্ছা, তো আসো আমরা যদি চাই এই ম্যাথটাও দেখো কিভাবে বুঝবা, দেখো যে গম্বুজ ফরম্যাটে পড়বে কি পড়বে না। দেখো এখানে দেওয়া আছে টি হাফ কত 6.5 হবে, বলা হয়েছে প্রারম্ভে পরমাণুর সংখ্যা ছিল এত, বলা হয়েছে 26 ঘন্টা পরে কত হবে। দেখো এই যে 26 ঘন্টা যে মোট সময়টা, দেখো মোট সময়টা কিন্তু অর্ধায়ু দিয়ে ভাগ যায়, যায় কিনা? মোট সময়টা অর্ধায়ু দিয়ে ভাগ যায় না। দেখো 26 ঘন্টাকে তুমি 6.5 দিয়ে ভাগ করো, আমরা দুইটা প্রসেসই করব ম্যাথটা। 26 কে তুমি যদি 6.5 দিয়ে ভাগ করো কত পাবা? 4 পাবা। তাহলে এই যে 6.5 করে যদি আমরা যাই তাহলে আমরা গম্বুজ পাবো কয়? 4টা। 6.5 তারপরে কত 13, 19.5 তারপরে কত হবে 26। তাহলে এই যে হাফ 1/4 1/8 1/16 কয়টা গম্বুজ পাইলাম? 4টা গম্বুজ পাইলাম, তাই তো? তাহলে প্রারম্ভে ছিল এত, 26 ঘন্টা পরে বলছে যে কত হবে, 26 ঘন্টা পরে কত হবে 4টা গম্বুজ। তাহলে এটাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করে দাও, সরি হ্যাঁ, তাহলে তুমি যদি এটাকে প্রাথমিক অবস্থায় কত হইছে, সরি 4 কেন বলছি, প্রাথমিক অবস্থায় কত হইছে 1/16 হইছে। তাহলে তুমি যদি এটাকে জাস্ট 16 দ্বারা ভাগ করে দাও তাহলে কিন্তু ম্যাথ শেষ। ওকে, আবার বলতেছি, খুব ঠান্ডা মাথায় চিন্তা করো। 6.5 দেওয়া আছে, প্রারম্ভিক একটা পরমাণুর সংখ্যা দেওয়া আছে, হোয়াটএভার থাকুক ব্যাপার না, বলা হয়েছে যে 26 ঘন্টা পরে কত হবে। তাহলে তুমি কি করবা? তুমি যদি চিন্তা করো যে এটা আমাদের ওই গম্বুজ ফরম্যাটে ফেলতে পারবো কিনা, তুমি জাস্ট এটা চেক করো যে মোট সময়টা অর্ধায়ু দ্বারা ভাগ যায় কিনা। দেখো মোট সময়টা কিন্তু অর্ধায়ু দ্বারা ভাগ যায়, কয়বার যায়? 4 বার। দেখো তাহলে দেখো হাফ 1/4 1/6 1/8 1/16 4 বার। তুমি জাস্ট হাফ 1/4 1/8 1/16 বসাই দিলা। তাহলে তুমি বুঝতেছো যে প্রাথমিক অবস্থার কত অংশ অবশিষ্ট আছে? 1/16 অংশ অবশিষ্ট আছে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যা আছে এটাকে তুমি যদি জাস্ট 16 দ্বারা ভাগ করে দাও তাহলে কিন্তু অ্যানসার হয়ে যাবে। অর্থাৎ অ্যানসার কত হবে? 4.8/16 ইনটু কত 10 টু দি পাওয়ার 20। আমি একটা যদি সংখ্যা, একটা যদি জিরো এখান থেকে ধার করে নিয়ে আসি, লাভটা হয় যেটা সেটা 48 হয়ে যায়। সো 16 দিয়ে 48 কে কাটলে কত হবে? 3 ইনটু 10 টু দি পাওয়ার 19। এখন তুমি যদি চাও, তুমি চাইলে এইভাবেও ম্যাথটা করতে পারতা, তুমি চাইলে এই ম্যাথটা এইভাবেও করতে পারতা। এই ম্যাথটা ভাবিতে আসে কিভাবে করতে পারতা, আমরা ওই বোর্ডে দেখি। দেখো n ইকুয়ালস টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t। তাহলে আমার t হাফ দেওয়া আছে মানে কি আমি ল্যামডা বের করতে পারবো। ল্যামডাটা ওখান থেকে বের করে নিতে হবে। আর প্রারম্ভিক অবস্থায় 9.8 সরি 4.8 ইনটু 10 টু দি পাওয়ার 20 ইনটু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t। ওকে, এই যে t এর মান কত দেওয়া আছে? 26। t এর মান দেওয়া আছে 26। আর তোমরা তো
টি হাফের সাথে ল্যামডার সম্পর্কটা জানো, সেখান থেকে তুমি ল্যামডার মান বের করে এখানে বসাই দিলেই তুমি অ্যানসার পেয়ে যাবে। এই অ্যানসারটাও তো এটা তোমরা চেক করবা যে 3 × 10⁻19 আসে কি না। তো এই হচ্ছে বিষয় টাইপ 7টা, আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা ছোট করে রিপিট করতেছি যে আমাদের ফার্স্ট ম্যাথের কনসার্ন ছিল কি যে কত সময় পরে। সো আমাকে এই ইকুয়েশন থেকে টিটা বের করতে হবে। সো টি বের করার জন্য আমার কি কি ডেটা লাগবে? আমার ল্যামডাটা লাগবে। দেখো ল্যামডাটা আমি বের করে নিছি। তোমার গড় তোমার হচ্ছে আমরা কি গড় আয়ু বের করছি। আমরা গড় আয়ু থেকে কি বের করতে পারবো? ল্যামডার মান, ক্ষয় ধ্রুবকের মানটা বের করতে পারবো। সেখান থেকে আমি ল্যামডার মানটা জাস্ট বসাই দিছি। বসাই দেওয়ার পরে কি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে টি এর মানটা বের করছি। পরের ম্যাথটা যেটা করছি, টি হাফ দেওয়া আছে, বলা হয়েছে প্রারম্ভিক অবস্থায় বা শুরুতে এত ছিল, তাহলে 26 ঘন্টা পরে কত হবে। তো আমি দেখলাম যে 26 ঘন্টাটা কি 6.5 দ্বারা ভাগ যায়। সো ভাগ গেলে আমি কি করতে পারবো? আমাদের গম্বুজ পদ্ধতি ফেলতে পারবো। সো আমি যেটা করছি 6.5 দিয়ে তুমি যদি 26 কে ভাগ দাও কয়টা গম্বুজ পাবা? 4টা। সো আমি জাস্ট কি করছি পরে হাফ 1/4 1/8 1/16 লিখছি, অর্থাৎ প্রারম্ভিক অবস্থার কত হবে? 1/16 হবে। তাহলে আমি 4.8 কে 16 দ্বারা ভাগ করে দিছি, দিলে আমার অ্যানসার শেষ। খুব সহজ। আর তুমি যদি এই প্রসেসে ফেলো তাহলে এইভাবে করবে। সো আশা করি যে টাইপ 7টা তোমাদের ক্লিয়ার। টাইপ 8 এ স্বাগতম। টাইপ 8টা খুব ইম্পর্টেন্ট, এটা ভর্তি পরীক্ষা থেকে এখান থেকে অনেক প্রশ্ন আসে। মানে এই পর্যন্ত আমরা যে কয়টা টাইপ করছি সবগুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে 5 6 7 থেকে প্রচুর প্রশ্ন আসছে। তোমরা যখন প্রিভিয়াস ইয়ার করতে যাও দেখো 5 6 7 টাইপ থেকে কত প্রশ্ন আসছে, 8 থেকে কত প্রশ্ন আসছে। আচ্ছা আসো, তো আমাদের এখানে তিনটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আলফা কণার নিঃসরণ, বিটা কণার নিঃসরণ আর গামা কণার নিঃসরণ। তাহলে আলফা কণার নিঃসরণটা কি? যে একটা তোমার নিউক্লিয়াস থেকে হিলিয়াম কণাটা নির্গত হয়ে যাওয়া। সো আমরা এখানে কি করব? হিলিয়াম কণা নির্গত হওয়া মানে কি, এর কি ভর সংখ্যা 4 আর পারমাণবিক সংখ্যা কত? 2। সো আমরা যেটা করব উপর থেকেও 4 মাইনাস করে দিব, নিচ থেকেও 2 মাইনাস করে দিব। আচ্ছা আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে পড়ে যাব, আগে আমরা সিস্টেমগুলো শিখি। বিটা কণার নিঃসরণ কি? যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন এবং পজিট্রন দুইটাই নির্গত হয়ে যাবে। তাহলে যখন ইলেকট্রন নির্গত হবে তখন +1, যখন পজিট্রন নির্গত হবে তখন -1। ওকে, এরপরে আসো গামা কণার নিঃসরণ। গামা কণার নিঃসরণ জিনিসটা কি? দেখো আলফা আর বিটা কণা যখন নিঃসরিত হয়ে যাবে, আলফা এবং বিটা কণা যখন নিঃসরিত হয়ে যাবে তখন তোমার হচ্ছে নিউক্লিয়াস একটু উত্তেজিত অবস্থায় থাকে। তো গামা কণার নিঃসরণ হয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে সেটা নিম্ন স্তরে চলে আসে বা নিম্ন স্তরে পরিবৃদ্ধি ঘটে। তো আমার এই দেখো স্টার দিয়ে বোঝানো যে এটা উত্তেজিত অবস্থায় আছে, গামা কণা নিঃসরণ হয়ে গেল, এটাও কি একটা স্টেবল বা নিম্ন স্তরে পরিবৃদ্ধি ঘটলো। ওকে, তো আসো আমরা एग्जांपल দেখি। আমরা বিটা কণার एग्जांपल দেখি। দেখো যদি এখান থেকে দেখো যদি ইলেকট্রন নিঃসরণ ঘটে কি হইছে, দেখো এখানে কি হইছে 6 ছিল, আমরা কি করছি টেকনিক অনুযায়ী কি +1 হয়ে যাবে, 7 হয়ে যাবে। যদি আমার পজিট্রন হইতো তাহলে কি হইতো? দেখো অ্যালুমিনিয়াম আমার এখান থেকে একটা মানে মাইনাস হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? অ্যালুমিনিয়ামটা কি হয়ে গেল? ম্যাগনেসিয়াম হয়ে গেল। আবার দেখো এখানে 6 টা 7 হওয়ার কারণে কি কার্বনটা কি হয়ে গেছে? আবার নাইট্রোজেন হয়ে গেছে। সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। মানে আমাদের যে পর্যায় সারণীর যে প্রথম 30টা মৌল, এই প্রথম 30টা কিন্তু মনে রাখতে হবে। ওকে, না হলে কিন্তু এই ধরনের বিক্রিয়া দিতেই পারে, এই ধরনের যে ফিশন যে বিক্রিয়াগুলো আছে এগুলো দিতেই পারে। সো তাহলে আমি টেকনিকটা একবার রিপিট করতেছি। যখন হিলিয়াম তখন উপরে 4 বিয়োগ করব, নিচে 2 বিয়োগ করব, শেষ। যখন হচ্ছে আমার ইলেকট্রন মানে বিটা কণা নিঃসরণ হবে, যদি বলে ইলেকট্রন নিঃসরণ হয়েছে তাহলে নিচে প্লাস করবা 1, যদি বলে হচ্ছে পজিট্রন নিঃসরণ হয়েছে তাহলে নিচে একটা মাইনাস করবা, আর গামার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, শেষ। এবার আসো একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি। দেখো এগুলো अवेलेबल এবং প্রিভিয়াস ইয়ারে প্রচুর আসে। দেখো যখন বলবে যে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, বলবে যে এইখানে কত হবে, তো তুমি যেটা করবা হিসাব করবা কত হয়, মানে দুই সাইড তো সমান হবে। এই পাশে কত আছে? 235 + 1, অর্থাৎ এই পাশে আছে 236, এই পাশে কত আছে? 236 ইকুয়াল টু, দেখো এই পাশে কত আছে আমাকে এটা বের করতে হবে। ধরে নাও এটা x প্লাস 92 প্লাস দেখো 3 আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে 3 2 1 কত 3। তাহলে 236 থেকে তুমি যদি 95 বিয়োগ করো তাহলে x এর মান পাবো কত? 141। তাহলে এখানে কত হবে? 141। খুব ঠান্ডা মাথায়, কিন্তু অনেকে যেটা করে এই তিনটা গুণ করে না। আচ্ছা এরপর বলা হয়েছে দেখো যদি পোলোনিয়াম থেকে তোমার একটা হচ্ছে আলফা কণা মানে বের হয়ে যায় তাহলে কি হবে। ওকে, দেখো তাহলে কি হবে?
আলফা কণা মানে কি, উপরে 4 নিচে 2, এই টেকনিক অনুযায়ী তাহলে উপরে যদি 4 বের হয়ে যায় তাহলে উপরে কত হবে 210, আর নিচে 2 চলে যাওয়া মানে কি 82, তাহলে উপরে 210 নিচে 82, এই দুইটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। সো আশা করি যে এই ধরনের ফিশন বিক্রিয়া যদি তোমাদেরকে দেয় অথবা তোমাদের এই কণা নিঃসরণ থেকে এই ধরনের বেসিক থেকে যদি কোনো কোশ্চেন করে, আশা করি তোমরা পারবা, জাস্ট টেকনিক ফলো করবা, এত মাথার মধ্যে পেইন নেওয়ার কিছু নাই। কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মানে তোমাকে দেখো ফিজিক্সের 20টা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় কতগুলো করে ফর্মুলা, আমরা এই অধ্যায় অলরেডি টাইপ 8 এ চলে আসছি। সো এই প্রত্যেকটা ফর্মুলা যেগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা সেগুলোর বেসিক গুলো যদি জাস্ট মাথায় রেখে দাও, এনাফ, ভর্তি পরীক্ষা তোমার জন্য খুবই সহজ। ওকে, তো আশা করি যে তোমরা টাইপ 8টা বুঝতে পারছো। চলো টাইপ 9 শুরু করা যাক। দেখো টাইপ 9 হচ্ছে তেজস্ক্রিয় রূপান্তর সূত্র। dN/dt দ্বারা বোঝানো হয় যে প্রতি সেকেন্ডে কত সংখ্যক কণা নির্গত হয়। ওকে, ল্যামডাটা হচ্ছে ক্ষয় ধ্রুবক, আর এনটা হচ্ছে প্রতি গ্রামে তোমার সংখ্যা, মানে প্রতি গ্রামে কত সংখ্যক কণা রয়েছে। ওকে, আচ্ছা তাহলে আসো আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে এটা চুয়েটে আসছিল। দেখো 1 গ্রাম রেডিয়াম থেকে প্রতি সেকেন্ডে এত সংখ্যক আলফা কণা নির্গত হয়, তোমার অর্থায়ন জানতে চাওয়া হয়েছে। আর এই দুইটা ডেটা দেওয়া আছে, অ্যাভোগাড্রোর সংখ্যা দেওয়া আছে আর পারমাণবিক ভর দেওয়া আছে। তো আমরা যেটা করব, অ্যাভোগাড্রোর সংখ্যাকে যদি আমরা পারমাণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা আমাদের n পেয়ে যাচ্ছি। দেখো n কি 1 গ্রামে, তাহলে 6.023 into 10 to the power minus 23 divided by 2 to 6, এটা কি আমার n। তাহলে আসো আমাকে বের করতে হবে কি, ল্যামডা বের করতে হবে। এই জিনিসটা কিন্তু আমার দেওয়া আছে যে প্রতি সেকেন্ডে কত সংখ্যক কণা নির্গত হয়। তাহলে আসো আমরা আমাদের ফর্মুলায় ফেলে দিই, আমাকে ল্যামডাটা এখান থেকে বের করতে হবে। ল্যামডা পেয়ে গেলে কিন্তু আমরা টি হাফ পেয়ে যাব। তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত, ল্যামডা ইকুয়ালস টু কত 3.5 into 10 to the power 10 divided by কত 6.023 into 10 to the power 23, আর যেহেতু 2 to 6 টা নিচে আছে এটা আমরা উপরে 226 গুণ করে দিতে পারি, একটা ভ্যালু পাবা। আর আমরা কি হবে ইকুয়ালস টু কি জানি 6.693 ডিভাইড বাই কি, এই যে এই বান্দা বসায় দাও, তাহলে কি পাবা 6.093, এর নিচে যা আছে উপরে চলে যাবে 6.023 into 10 to the power 23। ওকে, আর নিচে কি হবে এই যে এটা 3.5 into 10 to the power 10 into 2 to 6, জাস্ট মান বসাই দিছি, এই ল্যামডার মানটা বসাই দিছি, ল্যামডার মানটা এখানে বসাই দিছি, যেহেতু এটা নিচে ছিল এটা জাস্ট উপরে একবারে গুণ করে দিছি, দিয়ে তোমরা এখানে যে ভ্যালুটা পাবা এটাই হচ্ছে তোমার অ্যানসার। সো এটা একটা যদিও ভার্সিটিতে তেমন একটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি যেহেতু সব ধরনের টাইপসের ম্যাথ তোমাদের করাই দিচ্ছি, সো দ্যাটস ওয়াই এটাও বাদ দিলাম না। এই সো আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো। তো আজকে আমাদের এই চ্যাপ্টারের শেষ যে টাইপটা, টাইপ 10। তাহলে টাইপ 10 হচ্ছে ভর ত্রুটি সংক্রান্ত, এটাও ভার্সিটিগুলোর জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, ইঞ্জিনিয়ারিং গুলোতে আসে লাইক টাইপ 9, তবুও আমরা এটা দিয়ে আমাদের চ্যাপ্টারটা আজকে শেষ করব। তো আসো এটা হচ্ছে ভর ত্রুটি সংক্রান্ত। ভর ত্রুটি জিনিসটা কি খুবই সহজ, যে আমাদের মানে নিউক্লিয়াসের মানে স্থায়ী নিউক্লিয়াসের যে ভরটা, সেই ভরটা থেকে তোমার এই একটা নিউক্লিয়াস যে উপাদানগুলো নিয়ে গঠিত, সেই উপাদানগুলো ইন্ডিভিজুয়ালি যদি সেই উপাদানগুলোর ভর তুমি যোগ করো, তাহলে ওই যে স্থায়ী নিউক্লিয়াসের যে ভর আর এর যে মুক্ত মানে এর যে উপাদানগুলো দ্বারা গঠিত, সেই উপাদানগুলোর মুক্ত অবস্থায় ভরগুলো যোগ করে যদি মাইনাস করো, তাহলে একটা তুমি ভ্যালু পাবা, সেটাকে বলা হচ্ছে ভর ত্রুটি। মানে ব্যাপারটা কিরকম আমি তোমাকে বলি, মানে হয়তো কথাটা তোমার কাছে একটু জটিল হয়ে গেল, খুব সহজে বলি। ধরো আমার তুমি হচ্ছে ভর নিলা, ভর নিয়ে তুমি পাইলা হয়তো ধরো 95-96 কেজি পাইলা, ধরো লেটস সে 95 কেজি পাইলা। এখন তুমি কি করলা, তুমি হচ্ছে আমার হাত খুলে নিলা, পা খুলে নিলা,
মাথা খুলে নিলা, বডি খুলে নিলা। এখন তুমি কি করলা, এই সবগুলা পার্ট আলাদা আলাদা করে সবগুলার ভর নিলা। সবগুলার ভর নিয়ে তুমি দেখলা যে 94.7 কেজি হয়েছে, কিন্তু আমার ওজন কিন্তু 95 কেজি। অর্থাৎ এই যে গ্যাপটা, এই গ্যাপটাই কিন্তু হচ্ছে ভর ত্রুটি। নিউক্লিয়াসের বেলাও সেম জিনিসটা, যে আমার নিউক্লিয়াসটা মানে একসাথে যখন অ্যাকুমুলেটেড অবস্থায় আছে তখন নিউক্লিয়াসটার যে ভর আর নিউক্লিয়াসের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো তুমি যদি আলাদা আলাদা করে মেজার করো তাহলে দেখা যাচ্ছে সেই মেজারমেন্টগুলোর যোগফল আর এই স্থায়ী নিউক্লিয়াসের যোগফল সমান হচ্ছে না। এই যে একটু গ্যাপ থাকতেছে সেটাই হচ্ছে তোমার ভর ত্রুটি। তো আসলে আমরা ভর ত্রুটির ম্যাথে যাই। তো আমাদের এই পরিচয়গুলো জানতে হবে। এম নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াসের ভর, প্রকৃত ভর। তোমার জেড হচ্ছে প্রোটন সংখ্যা আমরা জানি, নিউট্রন সংখ্যা এন, এম এন হচ্ছে ছোট হাতের এম এন হচ্ছে নিউট্রনের ভর, ছোট হাতের এম বি হচ্ছে প্রোটনের ভর। আর ভর ত্রুটির ফর্মুলা হচ্ছে খুবই সহজ, a মাইনাস z ইনটু mn। তোমার ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ ইনটু mn, তোমার হলো নিউট্রনের ভর, z পারমাণবিক সংখ্যা বা প্রোটনের সংখ্যা ইনটু প্রোটনের ভর মাইনাস m নিউক্লিয়াস অর্থাৎ এই যে প্রকৃত ভরটা। তো চলো আমরা একটা কুয়েটে যে একটা ম্যাথ আসছিল 15-16 সালে সেই ম্যাথটা করব। তো দেখো এখানে আমার সবকিছুই দেওয়া আছে। এটা কি তোমার এর ভ্যালু, এটা কি তোমার z, এটা কি তোমার mn, এটা কি তোমার mp, এই তো। আর এই যে জিনিসটা দেওয়া আছে এটা কি তোমার m নিউক্লিয়াস। তাহলে ভ্যালুগুলো জাস্ট বসাই দেই, ভ্যালুগুলো বসাই দিলে খেলা শেষ। তাহলে 35 মাইনাস 17, mn কত ইনটু 1.008665 প্লাস z কত 17 ইনটু mp 1.007825 মাইনাস এই যে 34.9800। ওকে, এই যে ভ্যালুটা পাবা এই ভ্যালুটাই ক্যালকুলেটর মারো, এই ভ্যালুটাই কি তোমার রিকোয়ার্ড ভর ত্রুটি। তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের 10টা টাইপ। আশা করি তোমরা 10টা টাইপ মনোযোগ দিয়ে করছো এবং বুঝতে পারছো সবকিছু।